সবার ক্ষেত্রে একরকম হলেও হাসিনার ক্ষেত্রে আমি মনে করি যে একটু ব্যতিক্রম থাকাটাই উচিত। এটার খুঁটিনাটি বলতে গেলে এই অনুষ্ঠানের সময় হবে না। ভোট ডাকাতি করে যেভাবে ক্ষমতায় আসলো, নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি আসলে বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজবে বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন আমরা করেই যাব। থাকবে মত ও ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজের কলাপে আজকে আপনাদের সাথে আমি ফরহাদ হাফিজ। আমরা পরিচয় করে দিই আজকে যারা কড়া আলাপের সম্মানিত অতিথিবৃন্দ। তাদের সাথে রয়েছেন ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, তিনি মানবাধিকার বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। রয়েছেন জনাব আকবর হোসেন, তিনি সাংবাদিক। এবং রয়েছেন এস.এম. সাইফ মুস্তাফিজ, তিনি যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করি। আজকে কিছুক্ষণ আগে আমি নিউজ দেখছিলাম, ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও ইনসাফ থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান। তিনি সেখানে বলেছেন যে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরত আসেন তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু করা হবে না, বিচার বহির্ভূত কোনো কিছু করা হবে না। এর মর্মার্থ কি আসলে? তিনি কি বুঝাতে চাইলেন? ইজাজ কবির, আপনাকে দিয়ে শুরু করি। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে দর্শকদেরকে শুভেচ্ছা ও সালাম। আমার অভিমত বা ইন্টারপ্রিটেশন অফ দ্যাট স্টেটমেন্ট সেটা হচ্ছে যে আমরা যদি অতীত দেখি, দীর্ঘ 17 বছর বা 15 বছর বলেন, আমরা ক্ষমতার অপব্যবহার যেভাবে দেখেছি, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স মানে গুম এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং যেটা খুন, এবং নানাবিধভাবে সমাজে বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ এবং তার বিচার ছাড়াই একটা সিদ্ধান্তে পৌঁছে গিয়ে একটা শাস্তি দেওয়া বা এরকম কিছু, সেই আঙ্গিকেই বলা হচ্ছে যে এই সরকার ওইরকম কোনো পদ্ধতিতে বিশ্বাস করে না এবং তারা করবেও না। এবং শেখ হাসিনা যদি ফেরত আসে সেই ক্ষেত্রে আইন অনুযায়ী যেটা হওয়ার সেটাই হবে। এখন আইন অনুযায়ী কথা বলতে গেলে একটা যেরকম বলতে পারি যে আমরা অতীতে দেখেছি যে বিচারালয় থেকে সাক্ষী গুম হয়ে গেছিল সুখরঞ্জন বালি, সেরকমই কোনো ঘটনাও ঘটবে না, সেটার সিকিউরিটিও দিবে। মানে ইনসাফের সহিত, ইনসাফ বলতে আমরা যেটা অন্য শব্দার্থে যদি যাই, সেটা যদি বুঝি যে ন্যায়পরায়ণ, ন্যায় বিচারের ন্যায়সঙ্গত জায়গাতেই থাকবে, যুক্তিসঙ্গত জায়গাতেই থাকবে, এমন কিছু করা হবে না যেটাতে সরকার কন্ট্রোভার্সিতে পড়ে বা কোনো বিচারিক কার্যক্রম বা সরকারের কোনো সিদ্ধান্ত আপনার ডিসপিউটেড বা ডাউটফুল বা সন্দেহজনক হয়, বা যেটা নিয়ে কথা বলা যায়, বা কোনো সিদ্ধান্ত বা বিচারের বিষয় নিয়ে আপনার কোনো ধরনের করা সমালোচনা করা যায়, যেটা সন্দেহাতীতভাবে, যেরকম আমরা অতীতের বিচারগুলি আমরা সবসময় বলেছি যে প্রসিডিউরালি ওয়াজ মিস্টেকেন, ওয়াজ নট প্রপার, ওইরকম কিছুই আমার মনে হয় বুঝিয়েছেন। এর বাইরে আমার মনে হয় না এটা অন্য কোনোভাবে ইন্টারপ্রেট করার কোনো সুযোগ আছে। আচ্ছা, আপনার কাছে আসি জনাব আকবর হোসেন, আপনি এটাকে কি বলবেন, এই বক্তব্যকে আপনি কিভাবে দেখেন? এর সাথে যুক্ত করে দিই যে সম্প্রতি দেখবেন যে আওয়ামী লীগ তাদের বিভিন্ন কার্যক্রম সোশ্যাল মিডিয়া ভিত্তিক যেগুলো সামনে আসছে, সেখানে তাদের নেত্রী দেশে ফিরছেন এবং খুব শিগগিরই ফিরবেন, এবং তাদের মধ্যে একটা চাঙ্গা ভাব তৈরি করারও নানান রকমের চেষ্টা। এবং এর সাথে সাথে যদি যুক্ত করি যে আমরা কিছুদিন আগেও যাদেরকে ধরেন দোসর হিসেবে ট্যাগ দেয়া হয়, অথবা যাদেরকে তাদের সাথে খুব ঘনিষ্ঠ ছিলেন বলে মনে করা হয়, তাদের কাউকে কাউকে জড়ো হওয়ারও একটা দেখি যে একটা টেন্ডেন্সি সামনে, মানে এখনকার সময় এটা বাড়ছে। এই কোনো কিছু কি আপনি রিলেট করবেন কিনা? না, আমি রিলেট করব না, কারণ দেখুন জাহিদুর রহমান সাহেব সরকারের উপদেষ্টা হিসেবে যে ভাষায় কথা বলা দরকার উনি ওই ভাষাতেই বলেছেন। এবং যেটা ইজাজ সাহেব ব্যাখ্যা করলেন যে এমন কোনো প্রসেসে সরকার যাবে না যেটাতে মনে হতে পারে যে সরকার আগের যে প্রসেসগুলো যে ছিল, যে সাক্ষী গুম করে ফেলা কিংবা অন্যায়ভাবে সাজা দিয়ে দেওয়া, এই সমস্ত ব্যাপারে তারা কশাস থাকবে। আমি যতটুকু বুঝে থাকি ব্যাপারটা এরকম, যদিও একটি মামলাতে শেখ হাসিনার অলরেডি সাজা হয়েছেই, এখন সেটা আপিলের প্রসেস, কিন্তু ওইটা তো হচ্ছে দূরবর্তী আলোচনা যে উনি ফিরলে কি হবে, না ফিরলে কি হবে সেটা।
আর এখন নিকটবর্তী আলোচনা হচ্ছে যে ওনার দলের লোকজন দেখানোর চেষ্টা করছে যে উনি যে কোনো সময় ফিরবেন। একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমে ওনার ইমেল ইন্টারভিউ দেওয়া হয়েছে। যদিও ইমেল ইন্টারভিউ দেওয়ার অর্থ সেই ইন্টারভিউ উনিই দিয়েছেন নাকি ওনার নামে অন্য কেউ দিয়েছেন এটা অবশ্য বোঝার কোনো উপায় নেই, এটা যে কোনোটাই হতে পারে। তো দলকে টিকিয়ে রাখতে হলে বা মিনিমাম হোপ যদি দিতে হয় এই বিষয়টা তো তাদেরকে করতে হবে। সো আওয়ামী লীগও তাদের তরফ থেকে যেটা করা দরকার তারা সেটা করছে। কিন্তু যেটা আমার কাছে মনে হয়, আমি যে জিনিসটাকে যেভাবে দেখি, যে দেখেন একটা অভ্যুত্থান হয়ে গেল এই তো সামনের অগাস্টে এখন 2 বছর পূর্ণ হবে, এবং এই অভ্যুত্থানের সময় আমরা জানি যে বাংলাদেশে কি ঘটেছে, কি পরিমাণ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে, রাস্তায় মানুষকে গুলি করে মেরেছে, এবং বিবিসি তাদের রিপোর্টে বলেছে যে এগুলোকে অথরাইজ করেছে শেখ হাসিনা নিজে, মানে ওনার নির্দেশে এগুলো হয়েছে। তো বিবিসি তো আর বাংলাদেশের কোনো গণমাধ্যম না। যদি বাংলাদেশের এটা টিভি চ্যানেল হতো, বলে দিলে তো হয়তো আমি বলতাম যে না, এটা হয়তো কোনো এক ভূমিদস্যুর টিভি চ্যানেল বা অন্য কোনো এক ডাল ব্যবসায়ীর টিভি চ্যানেল, ওরা বলে দিয়েছে। ব্যাপারটা তো সেরকম না। বিবিসি এটা প্রপার ইনভেস্টিগেট করে অনেকদিন ধরে এটা তারা বলেছে। এখন ওই রকম দলের সঙ্গে যারা অ্যাসোসিয়েটেড, আপনি কি দেখতে পাচ্ছেন যে তাদের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনা আছে, ন্যূনতম কোনো আত্মজিজ্ঞাসা আছে? বা আমি বলি কি হয় কি, যে আসলে মানে একটু লজ্জাও তো থাকে। কি বলে আত্মজিজ্ঞাসা, অনুশোচনা, ওগুলো আপনি বাদ দেন, ওগুলো তো আরও ভারী শব্দ, আরও পরের ব্যাপার। অ্যাটলিস্ট মানুষের একটা চক্ষু লজ্জাও থাকে। এই যে আমার দল এরকম করে চলে গেল, এইভাবে এই দেশের মানুষ তাদেরকে উৎখাত করে ফেললো, হ্যাঁ, তো সেই আত্মজিজ্ঞাসা তো তাদের মধ্যে নেই। আপনি দেখেন বাংলাদেশের ইতিহাসে 55 ইয়ার্সে আওয়ামী লীগ হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যারা 2 বার ক্ষমতা থেকে তাদেরকে উৎখাত করা হয়েছে এবং 2 বারই তারা পালিয়ে গেছে। তাদের নেতাকর্মীরা কোথায় পালিয়ে গেছে? ইন্ডিয়াতেই। এর আগেও তাই ছিল, 75 পরবর্তী সময়ে এখনও তাই হয়। তো এটা তো আর অন্য কারো ক্ষেত্রে বাংলাদেশে হয়নি। সো আওয়ামী লীগের এই আত্মজিজ্ঞাসাটা কেন থাকে না তাদের নেতাকর্মীদের, যে আমরা যা করছি, আমরা যা বলছি, হ্যাঁ, আমাদের নিজেদেরকে একটু শোধরানোর ব্যাপার আছে কিনা? তো আমি তো শোধরানোর কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। সো এই যে শোধরানোর লক্ষণ দেখতে পাচ্ছেন, এবং ওই আইডিওলজিতে যারা বিশ্বাস করে তাদের চিন্তাধারাটা ওরকমই। আপনি সো কল্ড দোসর বা যাদেরকে বলা হচ্ছে এই লোকগুলো, তো তারা এখন একটা সুযোগের অপেক্ষায় আছে। সুযোগের অপেক্ষায় আছে কীরকম? তারা এখন ঠিক আছে, এই বিএনপি সরকারের সে 3 মাস, এবং তারা বিশ্বাস করে বা মনে করে যে পরিস্থিতি এরকম থাকবে না। যখন আরেকটু সুযোগ হবে, বিএনপি জামায়াতের মধ্যে আরও ডিভিশন বড় হবে বা রাজনৈতিক অবস্থায় আরও উত্তেজনা বেশি তৈরি হবে, তখন তারা তাদের জায়গাটাকে আরও বেশি পুশ করে সেখানে গ্যাপটাকে বেশি তৈরি করতে পারবে। তো সেই আশায় তারা বসে আছে। এখন আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, যে ব্যাপার যাই হোক না কেন, সরকার বা বিরোধী দল বাংলাদেশের রাজনীতিকে কোন ডিরেকশনে নিয়ে যেতে চায়, এই পুরো বিষয়টা কিন্তু নির্ভর করবে তাদের উপর। এটা যে শুধু সরকারের উপর নির্ভর করবে, জাহেদ সাহেব যেটা বললেন, ব্যাপারটা কিন্তু তাও না। এখানে কিন্তু বিরোধী দলেরও একটা বড় সে আছে পলিটিক্যাল প্রসেসের মধ্যে। সো ওইটাও আমাদের দেখতে হবে যে আসলে সামনের দিনগুলোতে কিভাবে ফাংশন করে। আচ্ছা, ইজাজ কবির যেভাবে বলছিলেন যে এই বিচার একটা ন্যায় বিচার যেন হয়, মূলত সেই দিকেই লক্ষ্য রেখে হয়তো তিনি এই কথাটা বলেছেন, যে তিনিও একজন মানুষ, তিনিও সাধারণ মানুষ, বাংলাদেশের মানুষ হিসেবে তিনিও তার যে প্রাপ্য বিচারটা সেটা তিনি পাবেন, তার পক্ষেও কেউ দাঁড়াবে, এই মানে পুরো বক্তব্যে এই বিষয়গুলো ছিল। এখন বিষয় হচ্ছে যে এই বিচার যে ন্যায় বিচার, আপনি যে বললেন যে 1400 মানুষ বা তার থেকেও বেশি মানুষের যে হত্যাকাণ্ড, এবং যদি তিনি নির্দেশদাতা হয়ে থাকেন, যেই বিচারটা অলরেডি তাকে দেয়া হয়েছে, যে বিচারের রায় মানে শেখ হাসিনাকে সাজা দেওয়া হয়েছে, এই বিচার নিয়েও তো তারা প্রশ্ন তুলেছে। তারা এই বিচারকে, যেমন তাদের ভাষায় ইজাজ কবির যেটাকে বললেন যে সুখরঞ্জন বালি তিনি পালিয়ে গেছেন বা তাকে গুম করা হয়েছে আদালত চত্বর থেকে, ওনারা তো এই বিষয়টা নিয়ে ওনাদের পক্ষ থেকে কেউ কিন্তু এই প্রশ্ন তোলে নাই। এই প্রশ্ন তুলেছে আপনারা যারা বিরোধী রাজনীতি করেছেন, তাদের দলের সাথে না। সেই প্রশ্ন তোলার কি সুযোগ? হ্যাঁ, সেই প্রশ্ন তোলার সুযোগ তো থাকবেই। পৃথিবীতে কোনো মানুষই বলবে না, তার যখন বিচার হয়, পাড়ার ছ্যাঁচড়া চোরটার যখন 2 মাসের কারাদণ্ড হয়, সেও তখন বলে যে আমার প্রতি তো ন্যায় বিচার করা হলো না। এটা তো অবাক হওয়ার কিছু নাই আর কি, এটা যে কেউই বলবে। কিন্তু ব্যাপার সেটা না। ব্যাপার হচ্ছে যে সরকার, মানে বিচার ব্যবস্থা বাংলাদেশে যেভাবে ফাংশন করছে বা করবে, এটাকে বাইরে থেকে মানুষজন বা অন্যরা যারা এটার পার্টি নন, তারা কিভাবে এটাকে পারসিভ করছে, ওটা হচ্ছে বড় কথা।
আপনি যদি মনে করেন যে ন্যায় বিচার হচ্ছে, এই যে মনে করাটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর যদি আপনি মনে করেন যে না ন্যায় বিচার হচ্ছে না, এই মনে না করার পেছনেও কিন্তু 10টা ফ্যাক্টর থাকবে। রাইট। সো পারসেপশন কিন্তু এমনি এমনি তৈরি হয় না, পারসেপশনের পেছনে কিছু মানে ফ্যাকচুয়াল কিছু ব্যাপার স্যাপার থাকে। আচ্ছা। সো যারা অভিযুক্ত তারা কেউই কখনো বলবে না যে ন্যায় বিচার হয়েছে, আচ্ছা। তারা সবসময় বলবে যে না বিচার ঠিক হয়নি। আচ্ছা, এস এম সাইফ মুস্তাফিজ, আপনারা এই ইনসাফ শব্দটা সম্ভবত সবচেয়ে বেশি ব্যবহার করেন। আপনাদের দল তরুণ, এই দলের মধ্যে এই ইনসাফ শব্দটা আপনারা সবচেয়ে বেশি ব্যবহার করেন। আপনাদের দৃষ্টিতে শেখ হাসিনার প্রতি ইনসাফটা আসলে কেমন হওয়া উচিত? ধন্যবাদ আপনাকে, আমার বিজ্ঞ দুই সমালোচক এবং যারা টিভির পর্দায় দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের কাছে ইনসাফ তো আসলে আমরা মানে আমাদের অনেক সহযোদ্ধা বা আমাদের দলীয় জায়গা থেকে আইডিওলজিটা হচ্ছে যে আমাদের যদি শত্রু হয় কেউ, তার পক্ষেও যেন ইনসাফটা হয়, এবং সেই ইনসাফের ডেফিনেশন সবার ক্ষেত্রে একরকম হলেও হাসিনার ক্ষেত্রে আমি মনে করি যে একটু ব্যতিক্রম থাকাটাই উচিত। মানে তার ক্ষেত্রে ইনসাফের বাইরেও যদি কিছু করা উচিত হয়, আমার মনে হয় সেটা আসলে করা উচিত। এরকম ইনসাফের বাইরে কি করা উচিত, মানে আর কোনো শব্দ আছে নাকি? মানে তার আসলে মানে আমি কি বলবো, তার প্রতি যে আমাদের ক্ষোভ বা যেই রাগ, সেটা আসলে আমি আইন আদালত এটার মানে আমি এখন টকশোতে বসে হয়তো বা আমি আইনের দিক দিয়ে কথাবার্তা বলতে পারি, কিন্তু তাকে তো আসলে মানে যেই শহীদের বাবা মার সাথে আমি কথা বলি বা যাদের সাথে দেখা হয়, এদের মনের কষ্ট, এদের মনের ক্ষোভ, বা বিগত 17 বছর ধরে যেই বিএনপি বলি বা জামাতের যারা নেতাকর্মীরা গুম খুন হয়েছে, তাদের পরিবারের যে শোক, আপনি জানেন যে মায়ের ডাক নামে একটা সংগঠনও আছে, তো সেখানে যেসব পরিবাররা যুক্ত ছিলেন তাদের সাথেও আমরা যখন আগে কথা বলতাম বা তাদের যে সিচুয়েশনগুলো দেখতাম, মানে সে সময় থেকে আক্ষেপ রাগ মানে অনেক বেশি বাড়তো। এবং আসলে তাকে মানে এর চেয়ে জঘন্যতম ব্যক্তি বা মানুষ আসলে পৃথিবীতে আছে কিনা আমি জানি না। এবং সেই নারী এবং মানে খুবই আনফর্চুনেট, মানে নারী জাতিকে বা নারীকে যেহেতু আমরা খুবই সম্মান করি বা আমাদের মায়ের জাত, বা কিন্তু ওনাকে আসলে আমি বললাম না, মানে ওনাকে আমি কোনো ডেফিনেশন দিয়ে বা কোনো কিছু দিয়ে আসলে আখ্যা দিয়ে ওই ইনসাফের কথাটা আমি বলতে পারবো না। ওনার ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তির বাইরেও কিছু করার থাকলে সেটা করা উচিত বাংলাদেশের পক্ষ থেকে, কারণ উনি ক্ষমতার মোহে পড়ে মানে তিনি সব কিছুকে অতিক্রম করে গেছে। প্রথমে মানে ভোট ব্যাংক মানে ভোট ডাকাতি থেকে শুরু করে তারপরে পরবর্তীতে বিচার বহির্ভূত যেসব হত্যাকাণ্ডগুলো তিনি করতেন, এগুলো তো তার নির্দেশে হতো। এবং জুলাই আগস্টের আমার সহলোচক যেটা বললেন যে বিবিসির যে একাধিক রিপোর্ট, সেখানে তো তার ভয়েস ক্লিপ বা সেই আলামতগুলোতেও দেখা গিয়েছে যে তিনি লিথাল ওয়েপন ইউজ করতে বলছেন এবং সরাসরি নির্দেশ দিচ্ছেন। এবং পরবর্তীতে পুলিশের জায়গা থেকে এগুলো তো স্বীকারও করেছে তিনি কিভাবে নির্দেশগুলো দিয়েছেন। এবং শেষ পর্যন্ত যখন আবু সাইদের মৃত্যু হলো, তখনও কিন্তু দেখা গেছে কোনো কোনো মহল থেকে বা কোনো কোনো বাহিনী থেকে বলা হয়েছিল যে এইবার থামা উচিত, কিন্তু উনি কিন্তু সেটাকে থামতে দেয়নি, এটাকে আরও এক্সটেন্ড করেছে। এক পর্যায়ে তার সব মন্ত্রীতন্ত্রীরা পালাচ্ছিল, কিন্তু সে এককভাবে রয়ে গেছে। এবং সে তখন আর্মিকে প্রেশার দিচ্ছিল, পুলিশকে প্রেশার দিচ্ছিল যে যত মানুষ মরে মরুক, সমস্যা নেই, তোমরা মারতে থাকো। তো এইরকম একটা মহিলাকে আপনি মানে মানে কয়শো বার, মানে আমি মনে করি যে 1400 বার ফাঁসি দিলেও মানে ওনার ক্ষেত্রে আসলে জাস্টিস বা ইনসাফ হবে না। এখন এই যে ইনসাফের কথাটা বলা, এই ইনসাফ প্রতিষ্ঠার আভাস কি, এটা কি অন্যায্য বলবেন, নাকি এর মধ্যেও সমঝোতা বা আপোষের গন্ধ আপনারা পান? আমি বিশ্বাস করতে চাই যে বিএনপি সরকার বা যারা আছেন ওনারা অ্যাটলিস্ট এই ক্ষেত্রে আপোষ করার কথা হয়তো চিন্তা করবেন না। মানে এটা আমি তাদের প্রতি শেষ একটা হোপ। এখন এটাতেও যদি তারা আসলে রাজনীতি করতে চায় বা এটাতে ক্ষেত্রেও যদি আপোষ, মানে এর আগে যেটা বললেন যে বিএনপি সরকার আওয়ামী লীগ সরকার এর আগে মানে যত দুইবারই হচ্ছে পালিয়ে গেছে, একবার পালানোর পর তো আমরা জানি যে বিএনপির মাধ্যমে আসলে তাদের আবার দেশে প্রত্যাবর্তন হয়েছে। তো এইবারও আমরা চাই না যে মানে তাদের মাধ্যমে প্রত্যাবর্তন হোক। এবার যদি দেশে আসে একদম মানে যে ক্রাইটেরিয়াতে যদি সম্ভব হয় জনসম্মুখে তার ফাঁসির রায় বাস্তবায়ন করা যায়, সেটা হলে আরও বেশি ভালো হবে। এবং দল হিসেবে আওয়ামী লীগের মানে সর্বোচ্চ যা এই শাস্তি বা নিষিদ্ধ করা, একদম দলীয় কার্যক্রম বন্ধ করে দেওয়া, যা যা করা যায়, আমার মনে হয় যে আওয়ামী লীগের ক্ষেত্রে প্রত্যেকটা কাজ করা উচিত। আচ্ছা, ব্যারিস্টার ইজাজ কবির, আপনাদের দলের কোনো কোনো সময় কোনো কোনো নেতাদের মুখ থেকে আমরা এই কথা শুনেছি যে মানে এইবারও যে জামায়াতের থেকে আওয়ামী লীগ ভালো। কোনটা ভালো, আওয়ামী লীগ না জামাত? না, যারা বলেছেন এটা আমি মনে করি তাদের ব্যক্তিগত মতামত হতে পারে, এটা অফিসিয়াল কোনো সরকারেরও স্টেটমেন্ট না, দলীয়গতভাবেও এরকম কোনো স্টেটমেন্ট না। অনেকের অনেকভাবে তুলনা করতে পারে।
তবে এই প্রসঙ্গ নিয়ে একটু আগে বাড়ার চাইতে আমি কিছু আমার সমালোচকরা যে বলেছেন সেটার সঙ্গে একটু সাপ্লিমেন্ট করতে চাই আর কি, যে আওয়ামী লীগের ইতিহাসটা যদি দেখি 75-এর পরে এবং 73-এর পরে ভোট ডাকাতি করে যেভাবে ক্ষমতায় আসলো, তারপরে জাসদের ইয়ে নিয়ে ডিসপিউট থাকতে পারে, নাম্বারসটা নিয়ে ডিসপিউট থাকতে পারে, যে জাসদের 30,000 কর্মীকে হত্যা করা হয়েছিল। ওখান থেকে তারা নিজেরাই বাকশাল কায়েম করে আওয়ামী লীগকে নিজেদেরকে বন্ধ করে দিলেন। তারপরে 15ই আগস্টের পরে ওনারা দেশ ছাড়া হলেন। এর মধ্যে ওনারা 17ই মে প্রত্যাবর্তন করলেন। তারপরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যা হলেন। তারপরে দীর্ঘ এরশাদ সরকার আসলেন। 86 ইলেকশনে আওয়ামী লীগের একটা রেলিভেন্সি আসলো। সেই রেলিভেন্সির মধ্যে জামাতেরও কিছু ইয়ে আছে। এখন বিএনপি শেখ হাসিনাকে ফেরত এনেছে, আমার সমালোচক সাহেব যেটা বলেছে, হ্যাঁ, বাট জিনিসটা পুরোপুরি ঠিক না যদি পলিটিক্যাল অ্যাঙ্গেলে দেখি। কারণ সেই মুহূর্তে যেটা ছিল সেটা হচ্ছে যে বহুদলীয় গণতন্ত্রের একটা আভাস বা প্রচলন চালানোর চেষ্টা চলছিল। সেই আঙ্গিকেই বলা হয়েছিল যে সবাইকে রাজনীতি করতে দেওয়া হোক, এবং সেখান থেকেই প্রত্যাবর্তনের কথাটা আসে বা অনুমতির কথাটা আসে। এখন আপনার পলিটিক্সের অনেক ডাইনামিক্স আছে। আওয়ামী লীগ এই দেশেরই একটা পলিটিক্যাল পার্টি, রেজিস্টার্ড রাজনৈতিক দল হিসেবে একটা দায়বদ্ধ আছে। তারপরে সরকারে থাকার সময় যা করেছে সেটা একটা দায়বদ্ধ আছে, এবং সরকারে থাকাকালীন যেভাবে ক্ষমতার অপব্যবহার হয়েছে সেটার জন্যে সুষ্ঠু তদন্ত বিচার হওয়া উচিত। কিন্তু এর মানে এই না যে আওয়ামী লীগ আবার বাংলাদেশের পলিটিক্স করতে ইচ্ছা পোষণ করবে না। তাদের একমাত্রই টার্গেট থাকবে বাংলাদেশের রাজনীতিতে আবার রেলেভেন্ট হওয়া। সেই জায়গাটার থেকেই আমি ব্যক্তিগতভাবে আমার অবজারভেশন হচ্ছে যে ছোট ছোট করে ওনারা বিভিন্ন জায়গায় একটু নাড়াচাড়া দিচ্ছেন, কাজ করছেন। এবং আমরা লিগ্যাল প্র্যাকটিশনার হিসেবে কোর্টেও দেখি যে অনেক সময় অনেক লয়াররা এসে এমন ইস্যুতে রিট দায়ের করছেন কিছু পলিসি ইস্যুতে, যেগুলো অ্যাপারেন্টলি মনে হতে পারে যে ভেরি ইনোসেন্ট, বাট অন লং রান ইট ক্যান বি ভেরি ড্যামেজিং। সো ওই জায়গাগুলোতে লক্ষ্য রাখা উচিত। এবং তারা যে ফিরে আসার চেষ্টা একটা করছে এটা প্রতীয়মান, এবং তারা আসবে এই জায়গাটাতেই আসলে তারা আসবে, তারা আসার চেষ্টা করবেই, তারা আসার চেষ্টা করবেই। এই জায়গাটাতেই আমি যেটা বিশ্বাস করি যে সরকার এবং বিরোধী দল যারা বাংলাদেশিত্ববাদীতে বিশ্বাস করে, তারা যদি কিছু ব্যাপারে ইন প্রিন্সিপাল একমত না হয়, তাহলে সেই ক্ষেত্রে শুধু বাংলাদেশে আওয়ামী লীগের রেলিভেন্ট হওয়াটাই শুধু বড় ব্যাপার হবে না, আন্তর্জাতিক রাজনীতিতেও আমরা অনেকটা পথভ্রষ্ট হয়ে যেতে পারি যদি, ওই যে আবার বললাম যে কিছু প্রিন্সিপাল ম্যাটারে ন্যাশনালিস্ট ইন্টারেস্টে যদি আমরা এক থাকতে না পারি। আচ্ছা, সেই জায়গাটাতে আমি বিশ্বাস করি এবং অনুরোধ করব যে সরকার এবং বিরোধী দলের যারা আছেন ওই ন্যাশনাল ইন্টারেস্টের বেলায় যেন ওনারা এক থাকে। আচ্ছা, ইন্টারনাল রাজনীতি কিভাবে চলবে, সরকার কিভাবে চলবে, সেটা ইন্টারনাল ব্যাপার, সেটা নিয়ে দ্বিমত থাকতেই পারে, কিন্তু মোটা দাগে জি সেই জায়গাটাতে বিরোধী দলদের আচ্ছা, অনেক ধন্যবাদ। আকবর হোসেন, এই প্রসঙ্গে আরেকটু বলি, আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চেয়েছি। তো এই প্রসঙ্গে আপনার একটু মতামত শুনি যে আপনি যেভাবে দেখেন একজন সাংবাদিক হিসেবে, বিএনপি এবং জামাত তারা যেভাবে দীর্ঘদিন ধরে একসাথে যুগপৎ আন্দোলন করেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে তারা সবসময় ছিল, রাস্তায় ছিল, এখন তাদের মধ্যে যেভাবে দূরত্বটা দেখা যাচ্ছে এবং এটা আস্তে আস্তে আপনি একটু আগে বলছিলেন যে এটা হয়তো বাড়ছে বা বাড়বে যেহেতু তারা বিরোধী দল এবং সরকারি দল, এই জায়গাটায় এখন যেই জিনিসগুলো সামনে আসছে, আপনি কিছুদিন আগে আওয়ামী লীগের একজন নেতা, তিনি সাবেক মন্ত্রী ছিলেন, এই যে চট্টগ্রামের মোশাররফ হোসেন, উনি মারা গেলেন, ওখানে জানাজা ছিল এবং অনেক মানুষ ছিল, আওয়ামী লীগের অনেক মানুষ, এবং আওয়ামী লীগের বড় মিছিল দেখলাম, আমরা মাঝে মাঝে মিছিল দেখছি বিভিন্ন জায়গায়। সো আস্তে আস্তে বড় হচ্ছে। আপনার কি কোনো শঙ্কা কাজ করে ভেতরে? আমি বিষয়টাকে দেখি, যদি জামায়াত কিংবা বিএনপি অথবা বিএনপি এবং জামায়াত উভয় মিলে আওয়ামী লীগের জন্য কোনো পলিটিক্যাল স্পেস ক্রিয়েট না করে, তাহলে নিকট ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের শক্তভাবে ফিরে আসাটা কঠিন হবে।
যদি তারা একটু একটু ছাড় দেয়, কারণ বাংলাদেশের সামনের দিনগুলোতে রাজনীতিতে আওয়ামী লীগ একটা তুরুপের তাস হিসাবে ব্যবহার হবে। জামায়াতও বিএনপির এগেনস্টে ব্যবহার করতে পারে, বিএনপিও জামায়াতের এগেনস্টে ব্যবহার করতে পারে, বিএনপি এনসিপির এগেনস্টে ব্যবহার করতে পারে, যে কোনো কিছুই হতে পারে। আচ্ছা, এখন মূলত ব্যাপারটা হচ্ছে যে আপনি দেখেন এর আগে ৭৫ পরবর্তী সময়ে যখন আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে এসেছিল, সেখানে তৎকালীন সরকারের একটা বদান্যতা ছিল, তাই নয় কি? ছিল। সেভাবেই তো শেখ হাসিনা দেশে ফিরে আসলেন এবং আওয়ামী লীগের রাজনীতি করলেন। এবং 1/11-এর পরে যেটা হয়েছিল, 1/11-এর সময় কিন্তু শেখ হাসিনা একবার দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, আপনাদের মনে থাকবে। জি উনি কিন্তু আবার নেগোসিয়েশন করে ফিরে এসেছিলেন, এটা আপনারা জানেন। জি তো সেখানেও কিন্তু আওয়ামী লীগের সঙ্গে মানে তৎকালীন 1/11 গভর্নমেন্টের একটা নেগোসিয়েশন ছিল, সেখানে তারা স্পেস ক্রিয়েট করে দিয়েছিল। এবং- জামাতেরও কিছু হ্যাঁ, কন্ট্রিবিউশন ছিল। এবং যে নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচনও তো একটা মোটামুটি আগে থেকে আওয়ামী লীগের সঙ্গে একটা সমঝোতার কথা আমরা বিভিন্ন লিটারেচার আমরা দেখি, আপনি সেগুলো দেখলেন। সো আওয়ামী লীগ কখনোই নিজের শক্তিতে ফিরে আসতে পারে নাই। তারা যতই দেখাক তাদের একটা জঙ্গি ভাব, যে রাস্তায় তারা মানুষ মারতে দক্ষ, এটা তাদের একটা বড় দক্ষতা আছে। আওয়ামী লীগ মানে হচ্ছে রাস্তায় লাশ পড়বে, এই রাজনীতিটা তারা ভালোভাবে পারত। তো কিন্তু সেটা দিয়ে তারা খুব বেশি দূর অগ্রসর হতে পারেনি। এখন আমার কাছে মনে হচ্ছে যে যদি এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলো, স্পেশালি বিএনপি এবং জামায়াত, তারা কোনো স্পেস ক্রিয়েট না করে, তাহলে আওয়ামী লীগের জন্য ফিরে আসাটা অত সহজ হবে না। চেষ্টা তারা করতেই পারে। দেখুন, আওয়ামী লীগ যদি বাংলাদেশের একটা পলিটিক্যাল পার্টি হয়েও থাকে, যদিও আমি মনে করি আওয়ামী লীগ বাংলাদেশের পলিটিক্যাল পার্টি কিনা এই ব্যাপারে আমার যথেষ্ট সংশয় আছে। বাংলাদেশের পলিটিক্যাল পার্টি কিনা? হ্যাঁ, আমি আওয়ামী লীগকে বরাবরই দেখি যে তারা মানে বিদেশি কোনো রাষ্ট্রের, বাইরের কোনো রাষ্ট্রের Agenda নিয়ে। মানে পলিটিক্যাল শাখা হিসেবে তারা বাংলাদেশে ফাংশন করছে। কি রকম? যেমন আচ্ছা, খুলেই বলি, ভারতের একটা পলিটিক্যাল পার্টি হিসেবে বাংলাদেশে ফাংশন করছে। আপনি দেখেন কিছুদিন আগে কলকাতায় যে নির্বাচন হলো ওয়েস্ট বেঙ্গলে, সেখানে শুভেন্দু অধিকারী চিফ মিনিস্টার হওয়ার পর আওয়ামী লীগ তাকে কিভাবে কংগ্রাচুলেট করেছে সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। জাহাঙ্গীর যে ফুল দিয়ে হ্যাঁ, আসছে, আওয়ামী লীগের লোকজন সেখানে ফুল দিচ্ছে। একটা পলিটিক্যাল পার্টি কি করে, এন্টায়ার পলিটিক্যাল পার্টি ভারতে গিয়ে আশ্রয় নিতে পারে? টেল মি, ইজ বিলিভেবল? বিএনপি তো 17 বছর ঠিক বাংলাদেশের ৭৫-এর পরে যেভাবে হ্যাঁ, হয়েছিল। এই বিএনপি তো, এই জামাত তো বাংলাদেশে ছিল, মার খেয়েছে, জেল খেটেছে, 70টা 80টা মামলা, রাস্তায় থাকতে পারেনি, গুম হয়েছে, ক্রসফায়ার হয়েছে। খালেদা জিয়াকে তো প্রেশার দেওয়া হয়েছিল যে আপনি চলে যান। আপনার মনে থাকবে খালেদা জিয়াকে যখন সাজা দেওয়া হলো ক্যাঙ্গারো কোর্টের মাধ্যমে, বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের কিন্তু তখন তৎকালীন কারাগারে অ্যালাউ করা হয়েছিল, তারা কারাগারে বৈঠক করেছিলেন, আপনার নিশ্চয় মনে আছে, খালেদা জিয়াকে দেখতে গিয়ে পুরাতন কারাগারে। এবং খালেদা জিয়াকে নানাভাবে প্রেশার দেওয়া হচ্ছিল যে আপনি চলে যান, কিন্তু খালেদা জিয়া তো যান নেই। তো এরা তো এদেশে ছিল, কিন্তু আওয়ামী লীগ তো থাকে না। তাহলে আপনি আওয়ামী লীগকে এদেশের পলিটিক্যাল পার্টি বললে কি করবেন? ইভেন শুধু সেরকম কিছু না, আপনি ভারতের বিরুদ্ধে কিছু একটা বলবেন, তাতে আওয়ামী লীগের গায়ে জ্বালা পোড়া লাগে। ওয়াই? কোনো কারণ আছে? আমি তো কোনো কারণ দেখি না। আপনি ধরেন মোদির এগেইনস্টে কিছু বলবেন, দেখবেন যে আওয়ামী লীগের গায়ে আওয়ামী লীগের লোকজন আপনাকে গ্যাং আপ করবে সোশ্যাল মিডিয়া। জেলেও গিয়েছে, আবরার হত্যা হয়েছে। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো যদি দেখেন, তাহলে আপনি কোন বৈশিষ্ট্যের কারণে আপনি তাদেরকে বলবেন যে তারা আসলে বাংলাদেশের ইন্টারেস্টকে, শুধু ক্ষমতায় থাকা ছাড়া তারা বাংলাদেশের ইন্টারেস্টকে তারা সামনে রাখে? আমি তো দেখছি না। কারণ আমি বলি যে শেখ হাসিনা যদি আজকে ভারতে না গিয়ে অন্য কোথাও আশ্রয় নিতেন, তাহলে হয়তো বাংলাদেশের রাজনীতির চিত্রটা এখন ডিফারেন্ট হতে পারত। আচ্ছা, সেই প্রসঙ্গে আপনার একটা পডকাস্ট আমি দেখছিলাম, আপনি সেখানে বলছিলেন যে আমেরিকার মিত্র হওয়া এটা দোষের কিছু না। তো সম্প্রতি যে চুক্তি আমরা কিছুদিন আগে দেখলাম, সেই চুক্তিতে, এই চুক্তিটাকে অনেকেই অসম বলছেন। এই অসম এই কারণে ওইখানে দু একটা ক্লজ এইরকম ছিল, অনেকগুলো ক্লজ, একটা ক্লজ তো এরকম সরাসরি যে আমেরিকার বিরুদ্ধে যায়, আমেরিকার স্বার্থের বিরুদ্ধে যায়, এইরকম কোনো চুক্তিতে বাংলাদেশ যেতে পারবে না, বা যাওয়ার আগে তাদের অনুমতি নিতে হবে। এরপরও এই মিত্র ভালো নাকি ভারতীয় মিত্র ভালো, যারা একদম তিন পাশে মোটামুটি নিরাপত্তার কথা বলেন, বাণিজ্যের কথা বলেন, আবার হচ্ছে দেশের অভ্যন্তরীণ রাজনীতির স্থিতিশীলতা বা অস্থিতিশীল করা, তাদের সাথে মিত্র তো ভালো? আপনার প্রশ্নের মধ্যে অর্ধেক উত্তর আছে। সো এটা আমার জন্য একটা সুবিধা হয়েছে, সেটা হচ্ছে যে
দেখুন, আমেরিকাকে আমি মিত্র হিসেবে দেখতে আমি কোনো দোষের কিছু দেখি না আমাদের জন্য। কারণ আমাদের মতো দেশের যে ইন্টারনাল এবং এক্সটার্নাল যে সিকিউরিটি, হ্যাঁ, এটা আমরা যদি একটা বিগ অ্যালাইয়ের সঙ্গে আমরা ক্লোজলি কাজ করি, এটা আমাদেরকে অনেক বেশি একটা কি বলবো, একটা নিশ্চয়তা দেবে আমাদের সভরেন্টি, আমাদের সিকিউরিটির জন্য। এবং আপনারা সবাই জানেন যে আমাদের সভরেন্টি এবং সিকিউরিটি কতটা থ্রেটেন্ড, এটা তো আমরা দেখেছি অলরেডি। সো আমেরিকা কি চায়? আমেরিকার সঙ্গে আপনি ব্যবসা করবেন, ভাই ব্যবসা তো কখনো একতরফে হয় না। আপনি আমেরিকার কাছে বিক্রি করবেন, আমেরিকা থেকে কিনবেন না, নাকি আপনি শুধু বিক্রিই করবেন? না, আমেরিকার সাথে বাংলাদেশের বাণিজ্যও হয়, হ্যাঁ, কিন্তু তো সেটাও তো মোটামুটি অসম, মানে তাদের আমেরিকার বিনিয়োগ বাংলাদেশ সবচাইতে বেশি। হ্যাঁ, তো তাদের সঙ্গে আমাদের ইন্টারেস্ট আছে তো। জি, আপনি আমেরিকাতে অনেক কিছু গার্মেন্টস বিক্রি করবেন, তো আপনি আমেরিকা থেকে কিনবেন না। আমি ঠিক আছে, আপনি ধরেন আপনি আমেরিকার সঙ্গে কিছুই চান না, সব বাদ, আমি কিচ্ছু চাইলাম না, তা আমার যদি গার্মেন্টস এক্সপোর্ট যদি আমি আমেরিকায় না রপ্তানি না করি, আমরা কি এটা অ্যাবজর্ব করতে পারবো? এটা অ্যাফোর্ড করতে পারবো? পারবো না তো। তো নিশ্চয়ই আমাদের ইন্টারেস্ট আছে, সেই জন্য তো আমরা চুক্তিটা করেছি। এই যে সর্বশেষ যেটা হলো জ্বালানি যে চুক্তিটা করা হলো, MOU করা হলো, জি, তো এটার মাহাত্ম্যটা কি? আগামী 15 বছরে আমেরিকা থেকে বাংলাদেশ $15 বিলিয়ন জ্বালানি নেবে। সেটা LNG নেবে, অয়েল এবং আরও কিছু জিনিসপত্র সেখানে আছে, কিছু ট্রেনিং ফেনিং এরও ব্যবস্থা আছে। তো 15 বছরে $15 বিলিয়ন মানে হচ্ছে বছরে $1 বিলিয়ন। বাংলাদেশ বর্তমানে বছরে $12 বিলিয়ন জ্বালানি আমদানি করে। তো সেই হিসাবে যদি আমেরিকার কাছ থেকে আপনি আনেন, আমরা 12 ভাগের 1 ভাগ আনবো, ইজ ইট রিয়েলি বিগ ডিল? না, আমেরিকা কোথায় আর আমরা যেখান থেকে জ্বালানি আমদানি করে সেই জায়গাগুলো না, আমাদের মেইন মধ্যপ্রাচ্য হয়, এবং আমেরিকা থেকে হ্যাঁ দূরত্ব সেটা একটা বিষয়। আবার আমেরিকান কোম্পানিগুলো যেটা করে, এটার খুঁটিনাটি বলতে গেলে এই অনুষ্ঠানের সময় হবে না। আপনি এটা তো আমেরিকান সরকার দিবেন, আপনি এটা আমেরিকান কোম্পানি, তারা আমাদেরকে সেই সাপ্লাইগুলো দিবে। তারা আপনার জন্য বিভিন্ন দেশের সঙ্গে স্পট মার্কেট থেকে তারা জ্বালানিগুলো তারা কিনে এনে বাংলাদেশকে দিবে। এটা এমন না যে সবটা আমেরিকা থেকেই আসতো, সবটা আমেরিকা থেকে আসবে তা না, আচ্ছা, বাট হয়তো অনেকটা বড় অংশ আসবে, কিন্তু আবার বিভিন্ন জায়গা থেকে তারা সোর্সিং করে নিয়ে আসবে তারা। তো এখন সেটা তো জ্বালানি চুক্তি। আমি একটা কথা বলছি, ইউরোপীয় ইউনিয়ন এই তো আমেরিকার সঙ্গে তারা একমতে পৌঁছেছে যে আগামী 3 বছরে তারা $750 বিলিয়ন জ্বালানি নেবে, হুইচ মিনস আমেরিকা থেকে প্রতি বছর $250 বিলিয়ন, 2025, 26 এবং 27, সরি 26, 27 এবং 28। আচ্ছা, এই কিছুদিন আগে এশিয়া প্যাসিফিক ফোরামের একটা মিটিং হয়ে গেল জাপানে। সেখানে জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া তারা মিলে কমিট করেছে তারা আমেরিকার কাছ থেকে $57 বিলিয়ন জ্বালানি নেবে। আচ্ছা, তো কেন করছে তারা এটা? আচ্ছা, তাদের সার্বভৌমত্ব কি ক্ষুণ্ণ হচ্ছে না? তাদের সেখানে কি ইন্টারেস্ট নাই? ইউরোপের এখন যে জ্বালানি আসে, ইউরোপের জ্বালানির এখন LNG যেটা, তার মোর দেন 50% আসে হচ্ছে আমেরিকান মার্কেট থেকে, যেটা একসময় রাশিয়া থেকে ছিল। আচ্ছা, তো আন্তর্জাতিক রাজনীতি তো চেঞ্জ হয়ে গেছে। আমার ভারত অনেক কিছু চাইবে না বা অনেকে অনেক কিছু চাইবে না বলে আমি করব না। আমি পরিষ্কারভাবে বলতে পারি যে আমেরিকার সঙ্গে অ্যালাই হওয়াতে আমি একদমই দোষের কিছু দেখি না। আমার ইন্টারেস্ট যতটুকু প্রোটেক্ট হবে, যতটুকু আমরা করতে পারি করব, সেখানে দেনা পাওনা থাকবে এবং আমেরিকাকে আমাদের অ্যালাই হিসেবে লাগবে। আচ্ছা, অনেক ধন্যবাদ সাইফ মুস্তাফিজ। মিত্র কে ভালো, আমেরিকা না ভারত? মিত্র তো আসলে সবার সাথে এটা একটু যুক্ত করি। আপনারা এই আন্দোলন যখন শুরু করেন, বৈষম্য বিরোধী আন্দোলন, সেই সময় থেকেই আপনাদের অন্যতম প্রধান একটা স্লোগান ছিল যে দিল্লি না ঢাকা। এই যে একটা অসম চুক্তির কথা আপনাদের দলের কেউ কেউ বলেছেন যে এই চুক্তিটা ঠিক হয় নাই, বিএনপি এই চুক্তিটা করে নিয়েছে, জামাত কোনো কোনো ক্ষেত্রে দায় অস্বীকার করেছে, জামাতের সাথে আলোচনা করে নাই, কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় এরকম একটা চুক্তি হয়ে গেল। সেই জায়গায় এই যে দিল্লি না ঢাকা, এনসিপি যদি এটা অস্বীকারও করে অথবা এটা সমালোচনাও করে, তারা কিন্তু দিল্লি জায়গায় ওয়াশিংটনকে বসাচ্ছে না, ওয়াশিংটন না ঢাকা। এই আলোচনাটা কেন আসলো না? দেখেন, আমি যেটা বলতে চাই যে আমাদের দল কিন্তু স্লোগান এটা বেশি পপুলার, বা এটা আমাদের দীর্ঘ 17 বছর বা মুক্তিযুদ্ধের পর থেকে আসলে ভারতের যে তাবেদারি বা ভারতের যে আধিপত্যবাদ, সেই জায়গা থেকে অটোমেটিক সবার মধ্যে একটা মানে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটা সেন্টিমেন্ট গড়ে উঠছে, যেটা ব্রাদার আমি বলবো যে USA বা চীন বা এই দেশগুলোর ক্ষেত্রে হয়নি। কিন্তু আমরা কিন্তু এটাও বললাম যে মানে ঢাকা না পিন্ডি বা ঢাকা না লন্ডন, এরকম অনেকগুলো স্লোগানই আসছে। ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেশের স্বার্থটা আমাদের কাছে সব থেকে প্রায়োরিটি।
এখন আপনি যেই দেশের সাথেই চুক্তি করেন না কেন, আমার সব দেশের সাথেই তো আসলে সম্পর্ক ভালো রাখতে হবে। মানে এটা পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, নেপাল, ভুটান, ইউএসএ, চীন, আমার মতে মানে আমি যতটুকু বুঝি যে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে আমার প্রত্যেকটা দেশের সাথে একটা সুসম্পর্ক রাখতে হবে, আমার দেশের স্বার্থ সংশ্লিষ্টতা রক্ষা করে আমার দেশের যেসব চুক্তি হচ্ছে, বিনিয়োগ হচ্ছে, মানে কিছুটা উইন উইন সিচুয়েশন রাখতেই হবে। 60-40 এরকম হতে পারে, 70-30 ম্যাক্স এরকম হতে পারে। কিন্তু আপনি যদি একদম মানে 99-1 এরকম একটা রেশিওতে চুক্তিগুলো করেন বা অন্য দেশের কাছে আসলে নিজের দেশকে কাইন্ড অফ বর্গা দিয়ে ফেলেন, সেক্ষেত্রে আসলে মানে আমাদের জায়গা থেকে, এনসিপির জায়গা থেকে বা আমরা যারা তরুণ যারা আছি সেটাকে আমরা আসলে ওইভাবে মেনে নিতে রাজি না, কারণ আমাদের কাছে দেশের স্বার্থ সবার আগে। আচ্ছা, এই দেশের স্বার্থে সবার আগে এই প্রথম যে অধিবেশন হয়ে গেল সেই জায়গায় এনসিপি যেভাবে ভোকাল ছিল অন্যান্য সমস্ত বিষয়ে, এই চুক্তিটা নিয়ে বাইরে কথা বললেও তারা পার্লামেন্টে কোনো কথা বলে নাই। পার্লামেন্টে আমাদের প্রথম অধিবেশনে যতটুকু আমরা সময় পেয়েছি সে সময়ের মধ্যে কিন্তু আসলে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যেখানে প্রথমেই মানে আমাদের যে ওতটা নেওয়ার কথা ছিল সরকারি দলের, আমাদের সেই জায়গাটায় তারা সে ওত নেয়নি। গণভোটের রায়ের যে বাস্তবায়নের যে জায়গাটা ছিল সেটা নিয়ে আমাদের কিছুটা ফাইট করতে হয়েছে। এছাড়া আরও অনেকগুলো বিষয় ছিল, তবে হ্যাঁ এটা আমি মনে করি যে আসার অবশ্যই উচিত ছিল। আমাদের জায়গা থেকে আসলে আমাদের 6 জন এমপি যতটুকু আসলে 2-3 মিনিট সময় পেয়েছে, এত কথাবার্তা হয়েছে, হাস্যরস হয়েছে, সেখানে হাসনাত আব্দুল্লাহকে গাড়ি চাইতে দেখলাম যে হ্যাঁ একটা গাড়ি হইলে ভালো হয়, একটা অফিস হয়েছে। সেই জায়গায় এরকম একটা ডেফিনেটলি এরকম গুরুত্বপূর্ণ টপিক আমরা বাইরে যেহেতু কথা না অবশ্যই মনে করেছে। আমরা এই পুরো জায়গাটা নিয়ে আসলে রিভিউ করছি আমাদের দলীয় জায়গা থেকে, এবং দ্বিতীয় যে অধিবেশন হচ্ছে সেখানে এটা আমরা আসলে গুরুত্ব সহকারে এটা তোলার জায়গা বা তোলার জায়গাটা আমরা দলীয় ফোরামে আমাদের কয়েকদিন আগেই ইসি মিটিং হয়েছে, জেনারেল বডিতেও মিটিং হয়েছে, এই বিষয়টা আমাদের একটা বিষয়বস্তু ছিল এবং এটা আমরা গুরুত্ব সহকারে আসলে সবাই আলোচনা করেছি। এবং এই বিষয়ে যারা এক্সপার্টিস আমাদের দলে যারা আছেন, পররাষ্ট্রনীতি নিয়ে এই জায়গাটা নিয়ে কাজ করছেন, তারা এটা রিভিউ করছেন। এবং মানে আমি বা আমার ব্যক্তিগত মত হচ্ছে যে এটা একটা কাইন্ড অফ অসম চুক্তি হচ্ছে, মানে এখানে আমাদের বেনিফিটের জায়গায় মানে আমার মনে হচ্ছে যে ইউএস এর জায়গাটাই বেশি লাভবান হচ্ছে। আচ্ছা, তো এটা নিয়ে অবশ্যই এনসিপি কথা বলবে, এনসিপির জায়গায় সেই ফাইটটা দিবে ইনশাল্লাহ। আচ্ছা, সৈয়দ ইজাজ কবির, আপনারা কি হ্যাঁ উনি আসুক, আমি আরেকটু যোগ করবো আর কি এটা। এই প্রসঙ্গে যদি যুক্ত করতে চান তাহলে বলে ফেলেন এই সুযোগে। না, ইজাজ সাহেব আগে শেষ করুন। আচ্ছা, সৈয়দ ইজাজ কবির, আপনি যদি এই বিষয় নিয়ে কথা বলেন যে মিত্র হিসেবে আপনারা কাকে বেশি প্রায়োরিটি দিবেন, আমেরিকা নাকি ভারত? না, অবশ্যই এটার প্রশ্নের উত্তরটা আমি দিব। তো এই আন্তর্জাতিক রাজনীতি, ডিপ্লোমেসি, এটা কয়েকটা জিনিস আগে বুঝতে হবে। ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, ইন্টারন্যাশনাল পলিটিক্স বা জিও পলিটিক্স অ্যান্ড ডিপ্লোমেসি, যেই আঙ্গিকেই দেখেন এখানে আপনার বন্ধুত্বের কোনো জায়গা নেই। এখানে মূল মন্ত্রটাই হচ্ছে স্বার্থ। আমার স্বার্থ, আপনার স্বার্থ। এখন এই স্বার্থ কতটুকু অসম বন্টন বা সমবন্টন আসছে, এটা ডিপেন্ড করবে গিয়ে হলো আপনার আর আমার বার্গেনিং ক্যাপাসিটির উপরে। এখন সার্বভৌমত্বের অংশে জিওপলিটিক্যাল আঙ্গিকে যদি দেখি, তাহলে এই বার্গেনিং ক্যাপাসিটিটা মেইনলি ডিপেন্ড করে গিয়ে 3টা জিনিসের উপরে: আপনার ইকোনমিক ক্যাপাবিলিটি, ফরেন পলিসি অ্যান্ড ডিফেন্সের স্ট্রেংথ। সেই জায়গাটার থেকেই কিন্তু আপনার বার্গেনিং ক্যাপাসিটিতে আসে। ধরেন আমার কাছে যদি এখন হাইড্রোজেন ওয়েপন থাকে, নিউক্লিয়ার ওয়েপন থাকে, বা ইরানের মতো মিসাইল থাকে, তাহলে আমার ইজ্জত আন্তর্জাতিক রাজনীতিতে একরকম। আর যদি আমার কিছু নাই থাকে, আমি যদি নিজেকে ডেভেলপ নাই করতে পারি, আমার যদি ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি নাই থাকে, আমার যদি সেলফ সাফিসিয়েন্ট ইকোনমিক গ্রোথ না থাকে, তো সেই জায়গাটাতে আমি আপনার কাছে দেন দরবারে কমিয়ে আসবো। এখন মিত্র হিসেবে আমি যদি একটা প্রশ্ন করি যে অসম চুক্তি তো আদানির সঙ্গেও হয়েছে, আর দাবি করা যাচ্ছে যে ইউএসের সঙ্গেও হয়েছে, আপনি আসলে কোন অসম চুক্তিটাকে আপনি মোর সিকিউরড মনে করবেন, ইউএসের সঙ্গে থাকা না ভারতের সঙ্গে থাকা? আমি তো মনে করি যে হয়তো বা ইউএসের সঙ্গে থাকাটাই ন্যায্য। তার কারণ হলো ইউএস এত দূরে যে ওর আসতেও তো 7 দিন লাগবে, কথার কথা বলছি। তো সেই জায়গাটার থেকে আমার মনে হয়, আর ইউএসের ফরেন পলিসি যদি আপনি দেখেন, আনটিল আনলেস ইট গোজ টু এন এক্সট্রিমলি কী বলে বিটার উইথ দ্য ইউএস ফরেন পলিসি, ওরা কিন্তু আপনার আভ্যন্তরীণ রাজনীতিতে ইন্টারফেয়ার করবে না, আপনার ইলেকশনে এসে ইন্টারফেয়ার করবে না।
ঠিক আছে, আবার এক্সট্রিম হইলে হয়তো বা ওই লিবিয়ার গাদ্দাফির মতো হইতে পারে, ভেনিজুয়েলার প্রেসিডেন্টের মতো হইতে পারে, বাট আমাদের দেশের মতো সেই জায়গাটাতে নেই। কিন্তু হ্যাঁ, এখানে আমাদের দেশের জিও পলিটিক্সের দুইটা অ্যাঙ্গেল আছে। একটা হচ্ছে যে ব্যালেন্সিং উইথ মাই নেইবার, আরেকটা হচ্ছে যে ব্যালেন্সিং উইথ দি ইন্টারন্যাশনাল পাওয়ারফুল অ্যাক্টর। এখন ইন্টারন্যাশনাল পাওয়ারফুল অ্যাক্টর অতীতে ছিল রাশিয়ান ইউএস, এখন রাশিয়ার জায়গাটা আসছে, ইউএস এখনও আছে এবং চায়নার জায়গাটাও আসছে। কিন্তু চায়না আমার আবার এই সাউথ ইস্ট এশিয়া বা এশিয়ার জিও পলিটিক্যাল মধ্যে চায়না ইজ অলসো বিগ ফ্যাক্টর। এখন ইটস অল অ্যাবাউট যেরকম ইন্টারেস্ট, ইটস অল অ্যাবাউট অলসো ব্যালেন্সিং। হ্যাঁ, আপনার ইন্ডিয়ার সঙ্গে আপনার ফরেন পলিসি কীভাবে ব্যালেন্স করবেন, সেটা ব্যালেন্স করার জন্য আপনি বন্ধু হিসেবে কাকে নেবেন, চায়নাকে নেবেন না বার্মাকে নেবেন? হ্যাঁ, আবার চায়নার সঙ্গে ফ্রেন্ডশিপটা বা ইন্টারেস্টটা ব্যালেন্স করতে গেলে আপনি কাকে নেবেন? আপনি কি ইন্ডিয়াকে নেবেন না শ্রীলঙ্কাকে নেবেন? তো এইসব জায়গায় ব্যালেন্সিং ফ্যাক্টর আছে। আবার আমেরিকার সঙ্গে করতে গেলে আপনার চায়না আপনার জন্য বা ভারত আপনার জন্য কতটুকু ইম্পর্টেন্ট, রাশিয়া আপনার জন্য কতটুকু, সেটা আপনি কীভাবে ব্যালেন্স করবেন, এটা এখন গভর্নমেন্টের পলিসির উপরে ডিপেন্ড করে। বাট আপনার যদি অসম চুক্তি হয়, এটা বেসিক্যালি হ্যাঁ, যেটা আমরা এক্সপেক্ট করি যে চুক্তিটা হইতে পারে 49-51, 48-52, 60-40 যদি হয়ে যায়, 70-30 যদি হয়ে যায়, এটা অসময়ই মনে হবে। কিন্তু এই অসম চুক্তিটার জন্য তো আমার শক্তিটা দেখতে হবে, আমি কতটুকু বার্গেন করতে পারছি। তো সেই জায়গাটাতে দেখেন যে বার্গেনিং ক্যাপাসিটির জন্য যেটা বললাম, সেই জায়গাটাতে আমরা ডেফিনেটলি দুর্বল, আমরা ডেফিনেটলি বেশ দুর্বল। বিশেষ করে আমাদের ডিফেন্সের দিক থেকে আমরা খুবই দুর্বল, কারণ আমাদের ডিফেন্সের কোনো উন্নতিই হয় নাই। এবং রিসেন্টলি দেখেন যে আমাদের ডিফেন্সের জন্য বেশ হচ্ছে, এবং এই যে রিসেন্টলি যে বিএসএফ আর বিজিবির যে ইয়েটা হলো এবং আমরা যে রিটালিয়েশনটা দেখালাম, ইট ইজ আ ভেরি গুড মেসেজ দ্যাট প্লিজ এনাফ ইজ এনাফ, উই আর নট গোয়িং টু রিসেন্টলি এই গত সম্ভবত পরশুদিনও একজনকে গুলি করে হত্যা হয়েছে, তার 2-3 দিন আগে দুজনকে গুলি করে হত্যা করা হয়েছে। এক্স্যাক্টলি, এবং এটা রিটালিয়েশনও হচ্ছে বা না, সেটা কিভাবে দেখানো না, হচ্ছে? মানে ওই যে আমি রিসেন্টলি যেটা দেখলাম যে সিলেট সীমান্তে, হ্যাঁ, ওইখানে গোলাগুলি হয়েছে বা একটা ইমিডিয়েট একটা রিয়াকশন দেখানো হচ্ছে। ইট ইজ আ সাইন, আমি মনে করি, যে অফ আ স্ট্রং ফরেন পলিসি অ্যান্ড আ স্ট্রং ডিফেন্স পলিসি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। সো আমি যদি এখন, আপনি আমাকে 17টা বছর ধরে পিটাচ্ছেন, গোলাম বানাচ্ছেন, এখন আমি একদিন রিটালিয়েট করলেই জিনিসটা ঠিক হয়ে যাবে, ঠিক তা না। কিন্তু আমি যে রিটালিয়েট করতে পারি, এটা আসলে তাকে বুঝতে হবে এবং তার এটা হজম করতেও কিছুদিন সময় লাগবে। কারণ এটা বুঝতে হবে যে এটা আসলে ওই 17 বছরের আমলের হিসাব না। আর বিএনপির বেলায় যেটা আছে, আমরা কাউকে শত্রু হিসেবে চাই না, আমরা সবাইকে মিত্র হিসেবে চাই, কিন্তু সম্মানজনক স্থানে থেকে। অতীতের মতো আপনি আমার দেশে এসে ইলেকশন ডিক্টেট করবেন, ওইটা আমার মনে হয়, আশা করি ইনশাল্লাহ ওই দিন শেষ হবে না। আচ্ছা, পরিষ্কার। আকবর হোসেন, আমি ইজাজ সাহেব যেখানে শেষ করেছেন ওখান থেকে শুরু করি। মিত্রের কথা বলছেন, আমেরিকা তো বাংলাদেশের যে নির্বাচন হয়ে গেল একতরফা বিতর্কিত নির্বাচনের পরে, সেই নির্বাচনকে স্বীকৃতি দিয়ে ফুল নিয়ে যায়নি গণভবনে। সেটা কারা গিয়েছিল সবার আগে, এটা তো আপনারা জানেন, প্রতিবেশী দেশ থেকে। তারা বাংলাদেশে এসে নির্ধারণ করে দিত, বাংলাদেশের তাদের পররাষ্ট্র সচিব, যে এই নির্বাচন হবে কি হবে না। তা আমাদের কি সেই মিত্র দরকার? দিল্লি না ওয়াশিংটন? আসলে ওই বিষয়টা খাটে না। ওয়াশিংটনের বাংলাদেশের পলিটিক্যাল স্পেয়ারে সেরকম কোনো মানে ইন্টারভেনশন নাই, এটা থাকবেও না। আর বাণিজ্য চুক্তির কথা বলছেন, দেখেন অনেক কথা যে বাংলাদেশের বিপক্ষে অনেক কিছু গেছে, সেগুলো নিয়ে আমি আর বলবো না। সেটা থাকবেও না। শেখ হাসিনা যখন ছিল ক্ষমতায়, তখন এই নিয়েও কথা হতো যে সেন্ট মার্টিনটা আমেরিকা চায় এবং শেখ হাসিনা দিয়েও দিচ্ছে। এখন আপনি আজগবি কথা বললে সেটার তো আর কোনো মানে ওইটা ডিফেন্স আপনি কি করে দিবেন? সেই সময় বিরোধী দল কিন্তু এটা বলেছে। 2001 কথা হয়েছিল যে আমি গ্যাস ফিল দেই নেই, বিএনপি গ্যাস ফিল বেচে দিয়েছে, তাই তারা ক্ষমতায় গিয়েছে। হ্যাঁ, তো এই আজগবি কথা, এগুলোর তো কোনো আর আর্গুমেন্ট হয় না আর কি। আমি বললাম যে ঠিক আছে, আমেরিকা এখন চায় যে বাংলাদেশের গণভবনটা ওরা চায়, আমি ছড়িয়ে দিলাম, আপনি এটাকে কি করে প্রমাণ করবেন? উপায় আছে কোনো? এগুলো এরকম আজগবি কথা। এখন আসি বাণিজ্য চুক্তির প্রসঙ্গে। অনেক কিছু আছে যে বলা হচ্ছে বাংলাদেশের এগেনস্টে গেছে ইত্যাদি ইত্যাদি। এই বাণিজ্য চুক্তিতে এমন অনেক বিষয় আছে যেগুলো বাংলাদেশের ব্যবসায়ীরাও চাচ্ছে এটা হোক, বাংলাদেশের মানুষও চাচ্ছে এটা হোক, কিন্তু বছরের পর বছর ধরে সেটা হয় নাই। যেমন আপনি চুক্তিটা পড়লে সবটাতে দেখবেন যে এখানে বলা আছে যে বিজনেসের লাইসেন্সিং করা, এটাকে যেন ইজি করা হয়।
তারপরে বলা হচ্ছে যে যে কোনো ব্যবসা সংক্রান্ত জটিলতা এগুলোকে যেন দ্রুত রিজলভ করা হয়। তারপরে বলা হচ্ছে ডিজিটাল কাস্টম সিস্টেম। আমাদের কাস্টম সিস্টেম কিন্তু পূর্ণাঙ্গ ডিজিটাল না, এটাকে পূর্ণাঙ্গ ডিজিটাল সিস্টেম করার দরকার। জি। এবং আমাদের একটা ট্রান্সপারেন্ট প্রকিউরমেন্ট প্রসেস দরকার। এই যে সরকারি বিভিন্ন কেনাকাটা ইত্যাদি, এটাকে আরও প্রকিউরমেন্টগুলোকে আরও ট্রান্সপারেন্ট করা দরকার। তারপরে তারা বলছে একটা স্ট্রঙ্গার ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস যে ল ইন্টারন্যাশনাল, এটা মানতে হবে। তো এটা তো আমরা আমাদের দেশেরগুলোই মানি না। ভাইয়ের নামে একটা লেখা আমি চালিয়ে দিচ্ছি, তো এটা আমি একটা উদাহরণস্বরূপ বললাম আর কি, সেই বিষয়টা আছে। এবং তারা চাচ্ছে বাংলাদেশের এয়ারপোর্ট এবং সি পোর্টগুলো আরও ফাস্টার এবং এফিশিয়েন্ট ওয়েতে অপারেট করুক। তো এই যে বিষয়গুলো, এগুলো তো বাংলাদেশের ব্যবসায়ীদেরও দাবি। জি। এবং আপনি দেখেন, আপনি আমেরিকা থেকে গম আনবেন, এখানে কিন্তু বলা আছে যে আপনি সেটা আনবেন। আমেরিকা থেকে আপনি যে গম আনার কারণে, হুইট আনার কারণে, এটা যে স্পয়েলেজ যে পার্সেন্টেজ, ওইটা হচ্ছে 2.5%। আর আপনি অন্য সোর্স থেকে যদি আপনি আনেন, এগুলো স্পয়েলেজ পার্সেন্টেজ হচ্ছে অ্যারাউন্ড 20%। সো আপনার যে নষ্ট হওয়া বা এই যে একটা অংশ হয় না, আমরা যেটা বলি উচ্ছিষ্ট চলে যাওয়া, Wastage. হ্যাঁ ওয়েস্টেজ, ওইটা কিন্তু আপনি যে মানি সেভ করবে তো এখানে। সো আপনি দেখছেন যে ভাই ওখান থেকে আমি তো বেশি দাম দিয়ে আনবো, কিন্তু আমার প্রোডাক্টের কোয়ালিটি কি সেটাও কিন্তু দেখতে হবে। সেটাকে আপনাকে এনশিওর করবে। এখন মূল বিষয় হচ্ছে, আমি অনেক কিছু আমি বলতে পারি, বাংলাদেশে দেখেন অনেক বিষয় আছে যেখানে ইন্টারন্যাশনালি এগুলোকে চাপিয়ে না দিলে বা অনেক কিছু না হলে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি চেঞ্জ হয় না। এর খুব প্রাইম এক্সাম্পল হচ্ছে বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রি। বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে আজকে যে পরিবর্তন এসছে, এটা তো ইউরোপ এবং আমেরিকার কারণে আসছে। এই যে রানা প্লাজা পরবর্তী, তারা যে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে এখানে যে সেফটি স্ট্যান্ডার্ডগুলোকে এনশিওর করা হয়েছে, কোম্পানিগুলো করেছে। যদি সেই ঘটনা না ঘটতো এবং এরা যদি ইনভলভ না থাকতো, বাংলাদেশের গার্মেন্ট ফ্যাক্টরি কি আজকে যে সেফটি স্ট্যান্ডার্ডে যেখানে এসছে এটা আসতো? কখনোই আসতো না। তো এখন এগুলো তো দেখতে হবে, শুধু তো বলে লাভ নাই যে আমরা হেরে গেলাম বা অসম চুক্তি। অসম চুক্তি, এখন অসমের সংজ্ঞাটা কি? অসমের সংজ্ঞা হচ্ছে যে আমার কাছে যে আমি কতটুকু অফার করতে পারলাম আর কতটুকু নিতে পারলাম, সেটার মধ্যে যদি আমার ব্যালেন্স না থাকে, তাহলে কিছুটা কাছে আপনার কাছে দৃশ্যত মনে হইতে পারে যে এটা চুক্তিটা মনে হয় অসম, বার্গেনিং ক্যাপাসিটি। বার্গেনিং ক্যাপাসিটি সেটা, কিন্তু ইন দ্য এখানে লং কি বাংলাদেশের কেউ এখানে বার্গেনিং ক্যাপাসিটি এখানে শো করতে পেরেছে? ইনফ্যাক্ট এই কথাও তো বলা হয় যে আগের সরকারে, অন্তর্বর্তী সরকারে যিনি ছিলেন নিরাপত্তা উপদেষ্টা, বর্তমান সরকারে তিনি যখন পররাষ্ট্রমন্ত্রী, এই ক্ষেত্রে যারা বিরোধী রাজনীতির সাথে যুক্ত তারা বলেন যে এটা আমেরিকার সাথে এই চুক্তিটা করিয়ে দেয়া বা সরকারের সুসম্পর্ক করিয়ে দেওয়ার কারণে ওনাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। এটা আমি বলতে পারবো না, এটা যারাই অভিযোগ তোলে উনি বলতে পারেন। আমি জানি না অ্যাওয়ার্ডের ভিত্তিতে কোনো মন্ত্রিত্ব আছে কিনা। আমার ধারণা যে বর্তমান প্রাইম মিনিস্টার উনি ভেবেছেন যে উনি যাকে ফরেন মিনিস্টার হিসেবে উনি চুজ করবেন বা পিক করবেন, আমার দৃঢ় বিশ্বাস যে উনি ওনার ক্যাপাবিলিটি এবং ইন্টেলেকচুয়ালিটি এবং স্কিল দেখে উনি ওনাকে পিক করেছেন। কারণ উনি হয়তো লক্ষ্য করেছেন যে লাস্ট 1.5 ইয়ারে উনি ওনার কী রোল ছিল, কী করেছেন। হ্যাঁ, উনি হয়তো ভেবেছেন যে ওনাকে দিয়ে আমার বেশি কাজ হবে। এটা ওনারা কিন্তু কোনো একটা চুক্তির বিনিময়ে কাউকে ক্ষমতায় বসিয়ে দিয়েছেন বা পিক করেছেন, সেটা আপনি শুধু সেই কথা বলছেন কেন? একটু অ্যাড করি, সরি ফর ইন্টারাপ্টিং। আমার যদি ভুল না হয়ে থাকে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে সব অ্যাম্বাসেডারই চেঞ্জ করা হয়েছিল, কিন্তু রাশিয়াতে বাংলাদেশের হয়ে যিনি ছিলেন আওয়ামী লীগের লোকই ছিলেন এবং ওনাকে রাখা হয়েছিল কারণ ধারণাই করা হয়েছিল যে উনি থাকলে বাংলাদেশের সাথে রাশিয়ার সম্পর্কটা সুষম থাকে। এক্স্যাক্টলি। এবং আপনি দেখেন যে বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময় অ্যাপয়েন্টেড যত লোকজন আছে তারা অনেকেই এখনো সার্ভ করছে না। বিএনপি কি এসে তাদেরকে সরিয়ে দিয়েছে? দেয়নি তো, তারা এখনো সার্ভ করছে। আচ্ছা সাইফ মুস্তাফিজ, যেটা আসলো মোটা দাগে সেটা ব্যবসায়িক, বাংলাদেশের সাথে ব্যবসায়িক যে পার্টনারশিপ বা চুক্তি, সেই বিষয় নিয়েই দুটি দেশের কথা আসছে। এখন রাজনীতির ক্ষেত্রে সরকার বা ভবিষ্যৎ এই দেশে ভোট কিভাবে হয়, কি প্রক্রিয়ায় ভোট হয়, এখানে ইভিএমে ভোট হবে, দিনের বেলাতে ভোট হবে নাকি রাতের বেলাতে ভোট হবে? আপনারা জানেন যে এই গত 17 বছর বা তারও আগের সময় থেকে আমরা দেখেছি যে এই রাষ্ট্রগুলোর এক ধরনের প্রভাব আসলে থাকে। এই রাষ্ট্র যেভাবে চলছে, বিএনপি ক্ষমতা নেওয়ার পর থেকে আপনারা যেই বক্তব্যগুলো তুলে ধরছেন যে জুলাই সনদে যে জিনিসগুলো ছিল, যে সেই তার সমস্ত কিছু যেহেতু বিএনপি রাখছে না, এবং আপনাদের এক ধরনের অভিযোগ বা আপনাদের দলের সাথে যারা থাকে, যারা আপনাদের মতের সাথে একমত, তাদের কেউ কেউ এই কথাও বলেন যে আবারও একজন
মানুষ যিনি সংসদের নেতা, তিনিই এক দলের প্রধান, তিনিই একটা রাষ্ট্রের প্রধান, এই যে প্রক্রিয়াটা আবারও সব কিছু ছেটে ফেলে আবারও সেই জায়গাটায় নিয়ে যাওয়া, সেই প্রক্রিয়া, সেই কালচার, এটা কি ওই রাজনীতির একটা পার্ট হবে কিনা? ডেফিনেটলি, মানে এটা তো আসলে সেই আগের ফরম্যাটেই আমি দেখছি যে বিএনপি ব্যাক করছে। মানে আমি কালকে টিআইবির একটা রিপোর্ট দেখছিলাম, মানে ভাইও এটার উত্তর আই গেস দিতে পারবেন, উনি যেহেতু বিএনপির মানবাধিকার বিষয়গুলো নিয়ে হয়তো দেখেন। তো তাদের যে নতুন মানবাধিকার কমিশন রিলেটেড যে একটা খসড়া আইন তারা করেছে, সেটা নিয়ে আমি পর্যালোচনাগুলো দেখছিলাম, এবং সেখানে আমি দেখতে পেলাম যে নতুন যেই ইন্ট্রিম গভর্নমেন্টের টাইমে যেই মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশটা জারি করা হয়েছিল, যেটা 2009 সালের আওয়ামী লীগের করা জায়গা থেকে সম্পূর্ণ পরিবর্তন করে আসলে সেটা যেন আসলে জনগণ বান্ধব হয় এবং যারা আসলে এইটার দ্বারা ভিকটিম তারা যেন সহযোগিতাটা পায়, সেই আলোকেই কিন্তু এটা আসলে সাজানো হয়েছিল। এবং আমার কাছে মনে হয়েছিল এটা যথেষ্ট পজিটিভ একটা জিনিস করা হয়েছিল। কিন্তু বিএনপি যে বারবার বলছে যে তারা স্ট্রংলি এই অধ্যাদেশটাকে বা তারা আসলে বাতিল করেনি, এটাকে তারা আরও শক্তিশালী ফর্মেটে আনছে। কিন্তু আপনি যদি ওই খসড়াটা দেখেন, পুরোপুরি আসলে ঠিক সেম আগের ফর্মেটেই নিয়ে যাওয়া হয়েছে। এখানে কমিশনের যেই মানে নিয়োগ, সেখানে হচ্ছে যে সরকারি দলের একটা প্রতিনিধিত্ব বা সেখানে তারা ইন্টারফেয়ারের একটা জায়গা তারা রেখেছেন। তারপরে যারা হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে তদন্ত করবে, সেখানে কিন্তু আগে প্রথমে বলা হয়েছিল যে এই কমিশনে, এই গুম মানবাধিকার বা গুম কমিশনে যারা দায়িত্বপ্রাপ্ত থাকবে তারাই এই তদন্তগুলো করতে পারবে। এখন সে খসড়াতে আমরা দেখতে পাচ্ছি সেখানে সংশ্লিষ্ট আইন রক্ষাকারী বাহিনীগুলো করতে পারবে, কিন্তু রাদার এই আইন রক্ষাকারী বাহিনী, র্যাব বলি, পুলিশ বলি, র্যাবকে তো আবার নতুন করে ফিরিয়েও আনছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বললেন, যেখানে তাদেরকে আরো শক্তিশালী বা ভিন্নভাবে আসলে ফিরে আনা হচ্ছে। তার নাম পরিবর্তন হবে, অনেক কিছু চেঞ্জ হবে। নাম পরিবর্তন করে তো আসলে লাভ নেই। এই ফোর্সটাকে তো তাদের যে দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া, উনিই তো আসলে বলেছেন কোনো সংস্কার করে র্যাবকে আসলে পরিবর্তন করা সম্ভব না। তো যারা আসলে নিজেদের দলের আদর্শে বিশ্বাস করে না, তারা আসলে মানে ওই আইডিওলজিটা ধরে রাখতে পারেনি। মানে আমি একটা এক্সাম্পল দিলাম যে গুম ও মানবাধিকার কমিশন রিলেটেড এই ইস্যুটা যে এত সেন্সিটিভ, এবং তারা বারবার দাবি করে, মানে স্পেশালি যদি সালাউদ্দিন আহমেদের কথা আমরা বলি, উনি বারবার দাবি করে তিনি গুমের শিকার, শিলংয়ে ছিলেন, এই সেই, বা তার নেতাকর্মীরা এটা করছে। তো তাদের তো এই বিষয়টা নিয়ে সবচেয়ে সিরিয়াস হওয়ার কথা ছিল। তারা কেন আবার সেই 2009 সালের সব রকম আলামত করে ফিরিয়ে এনে আবার আগের প্রক্রিয়াতে মানে জুলুম নিপীড়ন চালানোর জন্য একটা জায়গা তৈরি করে দিচ্ছে? এবং যে অধ্যাদেশগুলো বাতিল হয়েছে প্রত্যেকটা জায়গায় আপনি যদি ফলো করেন, আপনি দেখবেন যে সেম ওয়েতে আগের ভাবেই পুনর্বহাল করা হচ্ছে, একটু নামে পরিবর্তন, এর র্যাবের নামটা হয়তো বা পরিবর্তন করে অমুক ফোর্স তমুক ফোর্স বানিয়ে ফেলবে। তো এটা হচ্ছে যে বিএনপি জাস্ট এই পেছনের দিকেই যাচ্ছে। 17 বছর ধরে আওয়ামী লীগ যেভাবে ক্ষমতাটা পক্ষীগত করে রেখেছিল, স্বৈরতান্ত্রিকতা বজায় রেখেছিল, যেই টুল তারা ব্যবহার করেছে, যেই ফোর্স তারা ব্যবহার করেছে, যেই কমিশনকে তারা ব্যবহার করেছে, যে নির্বাচন কমিশন বলেন, এই প্রত্যেকটা জায়গা তারা যেভাবে রাতের ভোট করে ফেলতে পেরেছে, এখনও সেম ওয়েতে তারা ওই জায়গাগুলো আবার পুনর্বহাল করছে। এবং আমি আরেকটা বিষয় উল্লেখ করতে চাই, মানে সারা দেশে আসলে যেভাবে আইন শৃঙ্খলার অবস্থা দিন দিন নিচের দিকে যাচ্ছে, এবং আপনি জানেন যে গতকালকেই সম্ভবত একদম একটা বাচ্চা শিশু মিরপুরে তার গলা, মানে ধর্ষণের পর গলা কেটে তাকে মেরে ফেলা হয়েছে, এবং এই 2 দিনে 3টি শিশু এরকম ধর্ষণ হয়েছে, একজন হত্যা হয়েছে, এবং সারা দেশে মানে গুম খুন এই ঘটনাগুলো কিন্তু বেড়েই চলছে। তো সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি না মানে স্বরাষ্ট্রমন্ত্রীকে কোথাও, মানে তিনি কি নিখোঁজ কি না, মানে আমি আসলে আমার বিএনপির সমালোচক বা আমার বিএনপির বন্ধুদের কাছে জানতে চাই, বা তিনি আসলে অবকাশ যাপনে আবার শিলং বা অন্য কোনো দেশে গিয়েছেন কিনা, এটাও আসলে একটা জানার বিষয়। কারণ এইভাবে তো আসলে একটা দেশ, যদিও আমাদের আলোচনা আজকে অন্যদিকে চলে গিয়েছিল, আমার ইচ্ছা ছিল না যে ওইদিকে যাবে, কিন্তু আমরা শুরু করেছিলাম সেই কারণে আমি অন্যদিকে টেনে আনি না। আমি প্রতিদিন যাপিত জীবনে এই জিনিসগুলো ফেস করছি, বা আমাদের যারা পিপলের সাথে কানেক্টিভিটি আছে তারা এগুলো নিয়ে কথা বলে বা তারা নিয়ে জানতে চায়। তো আমার কাছে মনে হয় যে এই দায়বদ্ধতাটা আমাদের আছে। আচ্ছা, আমরা একদম শেষের দিকে সৈয়দ এজাজ কবির এই বিষয়টা নিয়ে একটু বলবেন যে আইন শৃঙ্খলা যেই অবনতি এবং স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এই দিকটা একটু নজর কম দিচ্ছেন। হ্যাঁ, সেটা হলো, আমি শুরুটা এভাবে করতে চাই যে 17 বছরে এখনকার তরুণ প্রজন্ম যে রাজনীতি দেখে বড় হয়েছে, আমরা কিন্তু সেই রাজনীতি দেখে বড় হইনি। সো এবং সামাজিকভাবে এর কারণে একটা নতুন ট্রেন্ড বা নতুন ধ্যান ধারণাও আছে, সৃষ্টি হয়েছে,
এবং 17 বছরে আমরা যেই এক্সট্রা জুডিশিয়াল অ্যাক্টিভিটিস দেখেছি সেইগুলোর একটা অ্যাকশনের রিয়াকশন থাকে, এগুলোর কন্টিনিউটি থাকে এবং আস্তে আস্তে কমতে হবে। এই যে আমার সমালোচক যে বললেন যে ধর্ষণ করে, হ্যাঁ এটা অবশ্যই নিন্দনীয় এবং অপরাধযোগ্য কাজ। এখন সালাউদ্দিন সাহেবকে কেন দেখা যাচ্ছে না? এখন হাসিনার মতো যদি প্রতিনিয়ত মিডিয়াতে দেখাটাই মানে হচ্ছে যে হি ইজ অ্যাকাউন্টেবল অ্যান্ড হি ইজ রেসপন্সিবল, ওইভাবে আসলে আমার মনে হয় দেখা যাচ্ছে বলতে টিভিতে দেখার কথা বলছি না, আমি তাদের কাজ দেখতে চাচ্ছি। এখন কাজে উনি হোম মিনিস্টার হিসেবে কি ডাইরেকশন দিচ্ছেন, পুলিশের উপরে কি কাজ করছেন, সেটা হয়তো বা আমাদের জানা নেই বা আমরা দেখতে পাচ্ছি না, বা সামনে এটার ইনভেস্টিগেশনটা কিভাবে হয় সেটা হলে আমরা দেখতে পাবো। এখন যেটা হয়েছে, আমাদের বিরোধী দলের যারা আছেন ওনারা বলতে প্রায় কথায় যেটা বলেন, এবং আমি যেটা ইন্টারপ্রেট এভাবে করি, যে ওনারা বলতে চাচ্ছেন যে বিএনপি মিথ্যা কথা বলছে। আমি যেটা বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে বিএনপি যেই কথাটা বলছে সেই কথাটা যদি সে না রাখতে পারে, বা সে যদি আদৌ তার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সে যেই কাজটা করার কথা বলেছে সেটা থেকে যদি সে দ্বিমুখ হয়ে যায়, তাহলে সামনের তার ক্ষমতায় আসার কোনো ক্ষমতা নেই, সে অবস্থা থাকবে না, এবং সেই জায়গাটা থেকে বিএনপি আমার মনে হয় না সেই জায়গাটা যেতে চায়। এখন এই মুহূর্তে যেই কথাগুলি আসছে এগুলো এখনই বিএনপিকে মিথ্যাবাদী বলে দেওয়াটা সম্ভব না। বিএনপি যদি তার প্রতিশ্রুতিবদ্ধ বা সে এখন যে কথাটা বলছে সেই কথাটা যদি সে প্রতিফলিত না করতে পারে, আমার মনে হয় সেই সময়ে যদি আঙুল তুলে কেউ বলে তুমি মিথ্যাবাদী, তাহলে সেটা ঠিক আছে। আর তারপরে আরেকটা কথা হচ্ছে, সেটা হচ্ছে যে হ্যাঁ ওনারা যেই কথা বলছে, যেরকম মানবাধিকার কমিশন নিয়ে কথা বললেন, যে এখন আমাদের আইনের ভাষায় একটা কথা আছে, অডি অর্ডারেম পার্টেম নেমো জুরেক্স, মানে কেউ সবাইকে একটা শুনানির জন্য দিতে হবে, আবার কেউ নিজের বিষয়ে বিচার করতে পারবে না। কিন্তু আইনের মধ্যে একটা আমার এখন যেটা মনে পড়ে যে মানবাধিকার কমিশন নিজেই তদন্ত করতো, আবার তদন্ত করে যদি মনে হতো যে না এটা আইন হওয়া উচিত, একটা কমপ্লিকেশন ছিল, সেই জায়গাতে নতুনভাবে আসার চেষ্টা করছে। বাট ইয়েস, যদি বিএনপি ভুল করে সেই জন্যই তো আপনারা বিরোধী দলে আছেন, এবং আপনাদের ক্রিটিসিজম অবশ্যই কাম্য এবং আপনাদের থেকে সেটা এক্সপেক্টেড। ভাই আমার যেটা কথা হচ্ছে যে মানে এত লড়াই সংগ্রামের পরে আবার যদি আবার নতুন করে আবার দেখতে হয়, 5 বছর পর আবার নামাই দিব, আবার অভ্যুত্থান, না এটা আবার অভ্যুত্থান না। এখন আমরা চেয়েছি বিরোধী দল হিসেবে আপনাদের হেল্প করতে। মাত্র শুরু হয়েছে, আপনারা দেখেন এখন বিএনপি যেইভাবে স্ট্র্যাটেজাইজ করছে বা যেই পলিসিটা নিচ্ছে, আপনি একমত নাও হতে পারেন না। আপনি আপনার জায়গা থেকে বলেন, আপনি তো দীর্ঘদিন ধরে আসলে মানবাধিকার এই জায়গাটা নিয়ে কাজ করছেন, হ্যাঁ। আপনি কি দেখেছেন মানে খসড়াটা বা যেটা হয়েছে? আচ্ছা, আমাদের ওই আলোচনা এখন নতুন করে যাওয়ার কোনো সুযোগ নেই, যাবে আমাদের হাতে সময় একদম শেষ হয়ে আসছে। আকবর ভাইয়ের কাছ থেকেও 30 সেকেন্ডে কি কোনো মতামত নিব এই বিষয় নিয়ে, লাস্ট যে টপিকটা? না, একটা তথ্য উপদেষ্টা যেটা বললেন যে র্যাবের নামও পরিবর্তন হতে পারে, নতুন আইনও হতে পারে। আমি আপনাদের প্রোগ্রামে প্রায় 8-10 দিন আগে আমি বলে গিয়েছিলাম এখানে যে র্যাবটাকে ভেঙে দেওয়া উচিত, ভেঙে দিয়ে নতুন টিওআর এর ভিত্তিতে একটা এলিট ফোর্স করা উচিত, এবং আমি মনে করি যে বাংলাদেশে একটা এলিট ফোর্সের প্রয়োজন আছে, যেটা তথ্য উপদেষ্টা নিজে বলেছেন, যেটা আমি আপনাদের প্রোগ্রামে বলে গেছি। সো আমি মনে করি যে যেহেতু র্যাব অলরেডি স্যাংশনড, এটা নিয়ে আপনারা খুব বেশি দূরে অগ্রসর হতে পারবেন না। আচ্ছা, সো একটা নতুন এলিট ফোর্স আসুক, নতুন নামে আসুক, নতুন টিওয়ার্ড দিয়ে আসুক, এবং আমার ধারণা তখন এটাকে ভালোভাবে ব্যবহার করলে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য ভালোই হবে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে কড়া আলাপ এই পর্যন্তই। অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন।